সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার, ভিসা নীতির অংশ নয় মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি, মির্জা ফখরুলের মন্তব্য, সামনে এসে লড়াই করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি সহ ব্যাপক দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বহুল আলোচিত দুই ভাই হারিস জোসেফ সহ তার পরিবার ও নিকটাত্মীয়রাও এই নিষেধাজ্ঞার আওতায়। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন, সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ায় জনগণের বিশ্বাস নষ্টের অভিযোগও আছে আজিজের বিরুদ্ধে। ইমরুল কায়েসের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারকে নিষিদ্ধের খবর প্রকাশ করা হয়। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের বিবৃতিতে জারি করা হয় নিষেধাজ্ঞাটি। বিবৃতিতে উল্লেখ করা হয়, আজিজ আহমেদ নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে কৌশলে বিচার এড়িয়ে থাকা নিজ ভাইদের সহায়তা করেন, যা করেছেন সরকারি প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে। এর ফলে আজিজ আহমেদ, তার ভাইরা এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। এমনকি যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলোতে থাকা তাদের সম্পত্তিও বাজেয়াপ্ত হতে পারে। এছাড়া অনৈতিকভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করতে তিনি তার ভাইদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। আজিজ আহমেদ নিজের স্বার্থে সরকারি নিয়োগে ঘুষ নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ আছে। এতে আরও বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে। Aziz Ahmed is a 4-star general. মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, এই নিষেধাজ্ঞার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী ও আইনের শাসন নিশ্চিতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। যুক্তরাষ্ট্র বাংলাদেশে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড, অর্থ পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে চায় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এর আগে অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার ভাইদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, ঘুষসহ নানা অভিযোগ প্রথম সামনে আনে কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশন। ওই প্রতিবেদন সে সময় ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে 2021 সালে প্রথম দফায় যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছিল র্যাবের 7 কর্মকর্তার বিরুদ্ধে। তারা হলেন সাবেক আইজিপি ও সে সময় র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, আরেক সাবেক র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খান। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। এদিকে তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ। গণমাধ্যমকে তিনি বলেছেন, ভাইদের সম্পদশালী করতে তিনি ক্ষমতার কোনো অপব্যবহার করেননি। অভিযোগ প্রমাণের আহ্বানও জানান অবসরপ্রাপ্ত এই জেনারেল। সত্যি আমি অবাক হয়েছি। নিষেধাজ্ঞাটা এন্ট্রি ইনটু ইউনাইটেড স্টেটস, সেটার মধ্যে যে দুটো অভিযোগ মেনশন করা হয়েছে, এটার কি আপনি অস্তিত্ব, সে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানের যে অনুষ্ঠানটা ছিল সেটাতে ছিল। এখন আমি ইউনিফর্মের বাইরে কেউ যদি প্রমাণ করতে পারে আমি বিজেপি থাকা অবস্থায় বা সেনাপ্রধান হিসাবে চাকরিকালীন সময় আমি আমার কোনো ভাইকে বা নিকট আত্মীয় কাউকে আমি কোনো কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি প্রমাণ করতে পারে আমি যে কোনো কনসিকুয়েন্স মেনে নিতে প্রস্তুত আছি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভিসা নীতির আওতায় সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা বিষয়টি সেনাবাহিনী দেখবে বলেও তিনি মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সে অবস্থান বাংলাদেশ সরকারের। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। অবশ্যই গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য যদি ভিসা নীতি প্রয়োগ করা হয়, তাহলে যারা গণতন্ত্রকে সত্যিকার অর্থে বাধাগ্রস্ত করছে, পুলিশকে পিটিয়ে হত্যা করছে, হাসপাতালে হামলা চালাচ্ছে এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালাচ্ছে, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে, মানুষ পুড়িয়েছে,
গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার জন্য, নির্বাচন বন্ধ করার লক্ষ্যে, তাদের উপরে তো সেটি প্রয়োগ করা প্রয়োজন বলে আমরা মনে করি। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর আগেও র্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছিল, কিন্তু তাতে কোনো লাভ হয়নি, গণতন্ত্র ফেরেনি। নিজেদের গণতন্ত্র নিজেদেরই লড়াই করে ফিরিয়ে আনতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, আমেরিকার আগের কোনো নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি, দাবি আদায়ে নিজেদেরই রাজপথে নামতে হবে। তিনি বলেন, সরকার, সেনা, প্রশাসন ও বিচার বিভাগ সহ সবকিছুই নিয়ন্ত্রণ করে দেশে ভয়ের পরিবেশ তৈরি করেছে, অথচ সরকার তাদের দুর্নীতির কথা অস্বীকার করছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, রাস্তায় নামার কোনো বিকল্প নেই, প্রকাশ্যে সামনে এসে এখন লড়াই করতে হবে। তিনি বলেন, নির্বাচনে কোনো প্রতিযোগিতা না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপজেলা নির্বাচন বর্জন করেছে, আওয়ামী লীগের লোকরাই ভোট দিতে যায় না। আমার নিজের ঘর যদি আমি নিজে সামলাতে না পারি, অন্য কেউ আমার ঘর সামাল দেবে না। অনেকেই খুশি হবেন যে আপনার আজিজের স্যাংশন এসছে। আমি মনে করি যে ওটা হচ্ছে আরেকটা বিভ্রান্ত করা। র্যাবের বিরুদ্ধে হয়েছে, আপনার র্যাব সংগঠন হিসেবেই বন্ধ, পুলিশের 9 জন ছিল, তখন তো স্যাংশন হয়েছিল। তাতে কি ওদের সেই ভয়ঙ্কর যাত্রা যেটা, সেই যাত্রা বন্ধ হয়েছে? বন্ধ হয় না। নিজেদের পায়ে নিজেদের দাঁড়াতে হবে, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই তাদেরকে পরাজিত করতে হবে। অনেক সময় ভুল ব্যাখ্যা করা হয় যে আমরা তাদেরকে উৎখাত করতে চাই। আমি উৎখাতের কথা বলি না, উৎখাত করতে যাবো কেন? আমরা ভোটের অধিকার চাই, সেই ভোটের মধ্যে দিয়ে আমরা তোমাদেরকে পরাজিত করব। আওয়ামী লীগকে ওয়াশিং মেশিনের সাথে তুলনা করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে রিজভী আহমেদ বলেন, দেশের সব জালিয়াত ও লুটেরাদের আওয়ামী লীগ নামক ওয়াশিং মেশিনে নিলেই তারা পুতপবিত্র হয়ে যায়। তিনি বলেন, সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বললেই ইশরাক হোসেনের মতো তরুণ নেতাদের জেলে নেওয়া হয়। তবে ইশরাক হোসেনদের আটকিয়ে রেখে আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। বিক্ষোভ সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, জীবিত থাকাকালীন সাদেক হোসেন খোকাকেও অনেকবার কারাগারে নেওয়া হয়েছিল, আর ইশরাক হোসেন তারই সুযোগ্য সন্তান, তাই তাকে জেলে নিয়ে আটকানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাকর্মীরা বুলেট আখ্যায়িত করে রিজভী বলেন, আজ যারা ব্যাংক জালিয়াতি করছে, যারা দেশ লুটপাট করছে, সরকার তাদের জেলে নেয় না, অথচ যারা তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে জেলে নেওয়া হচ্ছে। যত পাপ করুক, যত চুরি করুক, যত খুন করুক, ওই আওয়ামী লীগের ওয়াশিং মেশিনের মধ্যে দিয়ে ঢুকলে সব সাফ সুতরা, সব পরিষ্কার হয়ে যায়। আর যারা দৃঢ় প্রত্যয়ী, যারা অঙ্গীকারবদ্ধ, যারা গণতন্ত্র ফেরাতে চায়, যারা বাক স্বাধীনতা ফেরাতে চায়, তাদের ঠিকানা কারাগারে, এইটি আর চলবে না। কারাগার ভাঙনের অগ্রদূত সেনাপতিত্বের দায়িত্ব পালন করতে হবে আজকে তরুণদেরকে। ইঞ্জিনিয়ার ইশরাকের মতো আজকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং তরুণ সমাজকে বেরিয়ে আসতে হবে। দেখবেন শেখ হাসিনা, দেখবেন আওয়ামী লীগের সরকার ভীত শৃগালের মতো, ভয় পাওয়া শিয়ালের মতো পালিয়ে। দ্বিতীয় ধাপেও কম ভোটার উপস্থিতিতে ভোট চলছে দেশের 156 উপজেলায়। বিচ্ছিন্ন কয়েকটি সহিংসতায় কয়েকজন আহত ছাড়া নির্বাচনের পরিবেশ বেশ শান্তিপূর্ণ। সকাল 8টায় শুরু হওয়া ভোট একটানা চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে রাজবাড়ী ও ঢাকায় মারা গেছে 2 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রশাসন কি করে? শরীয়তপুরের জাজিরার একটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী রতন সর্দারের উপর হামলা চালিয়েছে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস ফরাজির সমর্থকরা। এ ঘটনায় সাংবাদিক সহ আহত হয়েছেন অন্তত 10 জন। আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি এই প্রথম ভোট দিতে আসছি, তো তাও ইভিএম এর মাধ্যমে, আর আমাদের এখানে খুব সুশৃঙ্খল ভাবে ভোট হচ্ছে। রাজবাড়ীতে ভোট দিতে যাওয়ার পথে আনারস প্রতীকের এক সমর্থককে কুপিয়েছে প্রতিপক্ষের সমর্থকরা। আটক করা হয়েছে একজনকে। হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দেওয়ার সময় স্কুল ছাত্র সহ 3 জনকে আটক করেছে পুলিশ। নোয়াখালীর চাটখিলে এজেন্ট বের করে দিয়ে জাল ভোট দেওয়া সহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন চেয়ারম্যান প্রার্থী জেড এম আজাদ খান।
চট্টগ্রামের হাটহাজারী, ফটিকছড়ি ও রাঙ্গুনিয়া উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১ প্রার্থী। রাউজানে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলায় ভোট হচ্ছে না। ৫ স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে ভোট হচ্ছে রংপুরের মিঠাপুকুর ও পীরগঞ্জে। তবে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। মিঠাপুকুরে চেয়ারম্যান পদে লড়ছেন ৩ জন। পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মোট প্রার্থী ১১ জন। যশোরের ভারত সীমান্তবর্তী ৩টি উপজেলা ঝিকুরগাছা, চৌগাছা ও শার্শা উপজেলায় ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবে। অন্য দিনকার তুলনায় আজকে আবহাওয়াটা এমনি একটু যা হোক নর্মাল আছে, আর ভোটটা দিয়েছি সুন্দর সুষ্ঠুভাবে, কোনো ঝামেলা নাই। দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতী ও ভুয়াপুর উপজেলায় পুলিশ সহ পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। জয়পুরহাট সদর ও পাঁচবিবিতে ১৫১টি কেন্দ্রে মোট ভোটার ৪,৫০,৯৯১ জন। সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৫ জন, পাঁচবিবি উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন। বান্দরবনের লামা ও নাইখংছড়িতে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কক্সবাজারের ঈদগাঁও, পেকুয়া ও চকরিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভোট হচ্ছে ইভিএমে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন। ২ উপজেলায় মোট ভোটার ৪,০৯,২৩৬ জন। কুমিল্লা সদর দক্ষিণ ও বরুড়া উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯১টি কেন্দ্রের ১,৩০৪টি কক্ষে ভোট নেওয়া হচ্ছে। সাতক্ষীরার তালা, আশাশুনি ও দেভাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের পরিবেশ ছিল শান্তিপূর্ণ। ২-১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দ্বিতীয় ধাপে রাজশাহীর 3টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। দুর্গাপুর উপজেলার গোপালপুরে একটি কেন্দ্রে 2 চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে 5 জন আহত হয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দ্বিতীয় দফার উপজেলা নির্বাচনে বেলা 12টা পর্যন্ত প্রায় 17% ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি জানান, দেশের কোথাও বড় ধরনের সহিংসতা হয়নি, তবে 18টি কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন ভবনে এসব তথ্য জানান ইসি সচিব। দুপুর 12টা পর্যন্ত এই 13,155টি ভোট কেন্দ্রের মধ্যে 10,000 ভোট কেন্দ্র থেকে যে তথ্য পেয়েছি তাতে প্রদত্ত ভোটের শতকরা হার প্রায় 16.94 মানে 17%। কেন্দ্রগুলোতে আমরা বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি মর্মে বিভিন্ন সংস্থা থেকে তথ্য পেয়েছি। ভোট কেন্দ্রের বাইরে ছোটখাটো বিচ্ছিন্ন 2-1টি ঘটনা ঘটেছে, যার সংখ্যা মাত্র। দর্শক, উপজেলা নির্বাচনের সংবাদ সংগ্রহে এই মুহূর্তে মুন্সিগঞ্জের লোহাজংয়ে আছেন আমাদের সহকর্মী সৈকত সাদিক। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন এবং সুষ্ঠু নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা কেমন? কনক, আজকে যে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন হচ্ছে 156টি উপজেলা, তার মধ্যে মুন্সিগঞ্জের লোহজং একটি অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা বা এই উপজেলা নির্বাচন হচ্ছে। সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু যায়। এখন বেলা 2টা, প্রচণ্ড রোদ। এই রোদের মধ্যেও কিন্তু সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে এবং দুপুরের রোদ, যেহেতু দুপুরে একটু ভোটার উপস্থিতি কম থাকে, তারপরেও কিন্তু ভোটার উপস্থিতি রয়েছে। আমার সাথে এই যে দক্ষিণ হলুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে প্রিজাইডিং অফিসার জনাব ইয়াসিন মিয়া, তিনি আমার সাথে রয়েছে এবং তার থেকে এখন আমরা জানবো এখন পর্যন্ত কতজন ভোটার এখানে ভোট দিয়েছে এবং এই কেন্দ্র সর্বশেষ ধন্যবাদ। আপনারা জানেন, ষষ্ঠ উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ চলছে লোহজংয়ে। সকাল 8টা থেকে আমরা নির্বিঘ্নভাবে নিরাপদে আমাদের ভোটাররা ভোট প্রদান করেছে। আমার এই পর্যন্ত 2193 ভোটারের মধ্যে 1120টা ভোট কাস্টিং হয়েছে। প্রায় 51% ভোট আমার কাস্টিং হয়েছে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার ছিল। 3 স্তরের নিরাপত্তা ছিল, বিজিবি, র্যাব। এই প্রিসাইডিং অফিসার কিন্তু জানালেন যে এখানে অলরেডি 50% বেশি ভোট পড়ে গেছে। এখন যেহেতু বড় লাইন নাই, তারপরেও কিন্তু ভোটার উপস্থিতি আছে এবং বিকাল পর্যন্ত ভোট চলবে 4টা পর্যন্ত। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, পুলিশ রয়েছে, আনসার রয়েছে এবং বিজিবি নিয়মিত টহল দিচ্ছে, র্যাব টহল দিচ্ছে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই যে লোহজংয়ে আমরা বেশ কেন্দ্রে ঘুরলাম, সব মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত স্বাভাবিক আছে, কোনো ধরনের বিশৃঙ্খলা শোনা যায়নি। কনক, এই হচ্ছে লোহজং উপজেলা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। সৈকত, আপনাকে ধন্যবাদ। এভারেস্টের পর বিশ্বের 4র্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে জয় করেছেন বাংলাদেশের বাবর আলী। দুদিনের ব্যবধানে আবারও বিশ্বের দরবারে বাংলাদেশকে
গর্বিত করলেন তিনি। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 6টা 5 বিশ্বের চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোচ্ছে বাংলাদেশের পতাকা উড়ান বাবর আলী। একই অভিযানে 2টি শৃঙ্গ জয়ের প্রথম বাংলাদেশী হিসেবে কৃতিত্ব গড়েছেন তিনি। MBBS পাশ করা 33 বছর বয়সী বাবর 19 মে এভারেস্টের চূড়ায় পৌঁছান। আজ জয় করেন লোচ্ছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানি। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ অস্বীকার, ভিসা নীতির অংশ নয় মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় সরকারের ভয়ঙ্কর যাত্রা বন্ধ হয়নি, মির্জা ফখরুলের মন্তব্য। সামনে এসে লড়াই করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।